গরিবের টাকা দিয়ে যেন বড়লোক সাবসিডি না পায়। যদি আয় ব্যয় এবং যদি ভর্তুকি যদি ঘাটতি না বোঝা যায় তাহলে বাজেট বোঝা যাবে না, অন্য অনেক কিছু বোঝা যাবে, খাতওয়ারি আলোচনা হতে পারবে, কিন্তু এটা হবে না। আর যদি এটার সাথে দুটো মিলিয়ে বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আমি তুলনা করি যে বাজেট যদি হয় হৃৎপিণ্ড, তাহলে তার ফুসফুস দুটো হলো ব্যাংকিং খাত আর জ্বালানি খাত। এই দুটোকে ঠিক যদি না করতে পারেন, ব্যাংকিং খাত আর জ্বালানি খাত, তাহলে অন্য কোনো খাতের ভিতরে আমরা অগ্রগতি পাবো না। এখন 1 নম্বর প্রশ্ন দাঁড়িয়েছে, দুটো প্রশ্ন সেই অর্থে এই বাজেটের সামনে আছে। একটি প্রশ্ন হলো আয় কোথা থেকে আসবে, কারণ এটা একটা খুবই কঠিন অবস্থার ভিতরে অবস্থান করছে। আর দ্বিতীয়ত যে ব্যয়টা করবে সেটা আসলে ঠিকমতো কার্যকর হবে কি হবে না, এই মুহূর্তের প্রয়োজন মেটাবে কি মেটাবে না, এই হলো দুটো প্রশ্ন। আয়ের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাচ্ছি এখানে 1 নম্বর হলো যে সরকারের পক্ষ থেকে আমরা যেটাকে বলি ট্যাক্স এক্সপেন্ডিচার, একটু আগে যে বলা হলো বিভিন্ন ভর্তুকি ইত্যাদির বিষয়, এইটাকে পুনর্বিবেচনা করা উচিত, দেখা উচিত যাতে এটা সোজাসুজি বিনিয়োগের পক্ষে যায়। এইটা যেন খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। দ্বিতীয়ত আমি আরেকবার জোর দিয়ে বলেছি বিভিন্ন জায়গাতে, এবং এটা আমি অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ আকারে দিয়েছি, যে আপনি যদি না পারেন তাহলে সাইফুর রহমানের আমল থেকে যেটা আটকে রয়েছে সেটা হবে না। সেটা হলো যে আমি সামনে মানুষ দেখছি, সেটা হলো যে সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। যেগুলি মাল্টিন্যাশনাল শেয়ার আছে এবং স্টেট ওন্ড এন্টারপ্রাইজের শেয়ার আছে, এগুলিকে বাজারে আপনার দিতে হবে। আমরা একই রকম বলেছি যে সাবসিডি যেটা ভর্তুকি দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন খাতে দেওয়া হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু দেখতে হবে যে গরিবের টাকা দিয়ে যেন বড়লোক সাবসিডি না পায়। এইটার জন্য ভালো করে এটাকে স্বচ্ছভাবে পুনর্মূল্যায়ন করার প্রয়োজন আছে, যাতে করে নতুন এলাকাগুলোকে আমরা ঠিকমতো এইটার সাবসিডি দিতে পারি। আমি দু একটা আপনাকে খরচের দিকে দু একটা কথা বলি, এবং আয়ের এইখানে যেই জিনিসটা নীতিটা মানতে হবে, যে নীতিটা সেদিন অর্থমন্ত্রীর সামনে অনেকে আপনারা বলেছেন এবং আমি এটার সাথে একমত, আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে, এবং যেই ট্যাক্সগুলোকে বাড়ানোর কথা হবে সেগুলির সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সাইফুর রহমান সাহেবের আমলে বাজেটে, আমি তো অনেক পুরানা মানুষ, আমি দেখেছি, উনি বলতেন যে এই টাকাগুলো নতুন করের মাধ্যমে আসবে, করের এলাকা সম্প্রসারণের মাধ্যমে, আর বাকি টাকাটা আসবে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। অর্থ যখন কম থাকে তখন দক্ষতা বৃদ্ধি হলো, এফিসিয়েন্সি ইনক্রিজ হলো তার ব্যয়কে কার্যকর করার ক্ষেত্রে বড় জিনিস। আমি আর দুটো পয়েন্ট বলে শেষ করব। সেটা হলো ভ্যাটের একটা এই ক্ষেত্রে সমন্বয় করার একটা প্রয়োজন রয়েছে। ভ্যাটকে কেন্দ্র করে হয়রানি বন্ধ করতে হবে এবং সেটাকে সাধারণ কিভাবে যেতে হবে সেই পদক্ষেপে আমাদের আসতে হবে। আমার একটা বড় বিষয় যেটা রয়েছে এখানে, সেটা হলো যে কিভাবে প্রণোদনাকে, আমি আরেকবার বলছি, গত অন্তর্বর্তীকালীন সরকারে মূল্যস্ফীতিকে ধরে এমন একটা অবস্থাতে আমরা গেছি, শেষ অবস্থায় এসে মূল্যস্ফীতি আর কমেও নাই, কিন্তু সুদের হারও ওই উচ্চ রয়ে গেল, বিনিয়োগ আটকে গেল। তাহলে আমার এখন এইবার যেটা মনের ভিতরে আছে সেটা কিভাবে আমি বিনিয়োগকে চালু করার জন্য সর্বাপেক্ষা প্রণোদনা দিব। আপনার উপদেষ্টা মহোদয় বললেন যে বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে করার, আর ওই যে আমরা যেটাকে বলি শুভচক্র একটা সৃষ্টি করা হবে। কিন্তু এই শুভচক্র সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় জায়গায় একটা যেটা ছিল সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড। সেই জাতীয় রাজস্ব বোর্ডের ভিতরে তাদের যে বিভিন্ন ধরনের স্বেচ্ছামূলক বিভিন্ন পদক্ষেপের ভিতরে আছে, সেই পদক্ষেপগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা নীতি এবং প্রয়োগকে আলগা করার কথা বলেছিলাম। আপনি বলেন গত 4 মাসের ভিতরে কেন এই জায়গাটাতে এই সরকার এটার কোনো সিদ্ধান্ত নিতে পারলো না? এই যে কাজটা অর্ধেক হয়ে আটকে রয়েছে, এইটার ভিতর দিয়ে তো বোঝা যায় এই সরকারের ক্ষেত্রে তাদের সাহসটা কোথায়। তারা যদি সত্যিকারের জনগণের প্রতিনিধি হয়ে এসে থাকে, তাহলে অন্য সরকার, অনির্বাচিত সরকার যেটা করে যেতে পারে নাই, তাহলে নির্বাচিত সরকার কেন আমার এটা 4 মাসের ভিতরে করে দিল না? সবচেয়ে আমার এই সময়ের যেখানে সবচেয়ে বেশি আয় হওয়ার কথা, সবচেয়ে বেশি ব্যয় হওয়ার কথা। আমি আরেকটা কথা বলে শেষ করি। আমার উপদেষ্টা মহোদয় বলেছেন আপনারা দেখবেন প্রাধিকার ঠিক হলো কিনা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে হলো কিনা। উনি যেই টাকাটা দিবেন, থোক বরাদ্দ হয়তো অনেক বাড়বে, কিন্তু উনি ওটা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ খুব সাধারণ হিসাবের ভিতরে 1 লক্ষ কোটি টাকার বেশি যদি আপনি জাতীয় রাজস্ব বোর্ডকে যে লক্ষ্যমাত্রা দিয়েছেন তার 30% ওনারা করতে পারবেন। আপনাকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে যেতে পারি।
এইটা অসম্ভব ওনাদের পক্ষে করা। এবং এটা যেটা করা হয়, আপনি খরচকে দিয়ে আপনি আয়কে মেটানোর চেষ্টা করেন যে তাহলে রাজস্ব বোর্ড কত, রাজস্ব বোর্ড কি কামধেনু যে ওখানে যা চাইবেন সেই অতক্ষণই সে করবে, আর ওটা যদি দিবেন তাহলে আপনার হয়রানিও তো একই সাথে এখানে বাড়বে। তাহলে সেহেতু এই জিনিসটা খুব পরিষ্কার করে, আমার সাধারণ ধারণা ছিল সাহসিকতার সাথে মানুষের কাছে সমস্যা ব্যাখ্যা করেন, উচ্চাশা তৈরি করেন না। অর্থমন্ত্রী সেদিন বলেছেন আপনাদের সকলের সামনে 2টি বছর লাগবে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য। ওই 2টি বছর ঘুরে দাঁড়ানোর জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কোথায়? সেই পরিকল্পনা দিয়ে এই বাজেটটা করা উচিত ছিল, এবং যেটাতে এই বছর না আগামী 2-3 বছরের আমি একটা পাচ্ছি। আমি শেষ কথাটি যেটা বলে নিই আর কি, সেটা হলো করের ব্যাপারে। কর বৃদ্ধি না করার কথা বলেছি, কিন্তু ন্যূনতম কর ছাড় যেটা দেওয়া হয়েছে এটা গত বছর বাড়ানো হয়নি, এই বছর এটাকে 2 বছরের জন্য করা আছে। এইটাকে অবশ্যই 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকাতে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি, ন্যূনতম কর ছাড়ের জায়গাটা। এবং সর্বোচ্চ যেই করের ব্যবস্থা রয়েছে, এবং এটার সাথে এবার আমাদের হয়তো আপনার উত্তরাধিকার কর আসতে পারে, এটার সাথে আপনার সম্পত্তি কর আসতে পারে। লক্ষ্য করে দেখবেন, একটা মানুষ যদি 100 টাকার ভিতরে 40 টাকার উপরে তার কর দেয়, কারণ ওখানে সারচার্জ আছে, অ্যাসেট সারচার্জ মিলিয়ে, তাহলে ওই মানুষের আয় করার কিন্তু প্রণোদনা শেষ হয়ে যায়। আর ওই আয় করার প্রণোদনা যদি না থাকে, তাহলে আপনি বিনিয়োগের সাথে এটা মিলাতে পারবেন না। আর ওই বিনিয়োগের সাথে না মিলালে ফ্যামিলি কার্ডের টাকাও কিন্তু সেইভাবে আসবে না। আমি এই চক্রটাকে ব্যাখ্যা করার পক্ষপাতী। এই ব্যাখ্যাটা উপদেষ্টা মহোদয় বলেন, আমার অর্থমন্ত্রী মহোদয় বলেন, রাজনৈতিকভাবে সাহসিকতার ব্যাখ্যা এখানে আমার দিতে হবে। আমি যেটা শেষ কথা যেটা বলতে চাচ্ছি, আমরা তো পরিবর্তন চেয়েছি, আমি প্রত্যাবর্তন চাই না।